না। তো এই রিভেন্সটা বিএনপি সরকার যে আসুক বা জামাত সরকার যে আসুক, যারাই আসুক, এই রিভেন্সটা কত মাত্রায় কম হবে সেটার উপর নির্ভর করছে বাংলাদেশ কতটুকু এগিয়ে যাবে। এই রিভেন্স যদি তার 10 গুণ হয় তাহলে আমরা কোথায় যাব? এদেশে তো আমরা কেউ থাকতে পারবো না। আজকে যারা নির্যাতন করছে তাদেরকে আবার নির্যাতন করবে, তাদেরকে জেলে নেবে। সেই রিভেন্সটা এখন কার উপরে নেবে? আওয়ামী লীগ তো চলে গেছে। আওয়ামী লীগ আসবে। আওয়ামী লীগ কোথা থেকে চলে গেছে? আওয়ামী লীগ মরে গেছে? আওয়ামী লীগ কি এই দেশ থেকে চলে গেছে? আওয়ামী লীগ আপনি কিতাবি বন্ধ করে দিলেন, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ। এই লোকগুলা কি আপনি পাকিস্তান পাঠিয়ে দেবেন না ইন্ডিয়া পাঠিয়ে দেবেন? কারণ 71-এ যে আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম, তখন স্বাধীনতা বিরোধীদেরকে আমরা পাকিস্তানে পাঠিয়ে দিতে পেরেছি? তারা তো এদেশেই ছিল। তো একই কাণ্ড। আপনি আওয়ামী লীগ আজকে পরাজিত হয়েছে, আজকে ক্ষমতার খেলায় তারা আজকে আউট, আবার এক ক্ষমতার খেলায় তারা আসবে। কে আসবে আর কে যাবে সেটা নির্ধারণ করার তো আপনার, আমি জানি না যে এই জনরোষ যে আবার ফেরত আসবে না এই সরকারের বিরুদ্ধে, সেটাকে নিশ্চয়তা দিতে পারে, বা শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য এরাই আবার রাস্তায় নামবে না যে তোমার থেকে তো এই বেটার। এটা আমরা কেউ নিশ্চয়তা দিতে পারি না, রাজনৈতিক প্রেডিকশন করতে পারি না। আপনি সাংবাদিক হিসেবে এটা কিভাবে মূল্যায়ন করবেন যে সরকার, জামাত ইসলাম, এনসিপি একদিকে খেলছে? এইটা কেন বলা হচ্ছে? এটা তো আমি বহুদিন আগে থেকে বলছি। ডক্টর ইউনূসের এক পকেটে এনসিপি, আরেক পকেটে জামাত। এটা তো ওদেরই সরকার, ওরাই তো চালাচ্ছে। এই সরকার এসে তো প্রথম কি করলো? আমি বারবার বলছি, আমরা একটা এই পেছনের 54 বছরের যেই ঝঞ্ঝাল, এটাকে ফেলে সামনে যাব বলছে। আমরা একটা ভিশন দেখতে চেয়েছি। এই লোকটা 30, 40 দেশে বিদেশে বক্তৃতা মেরে মেরে আমাদেরকে শিখাচ্ছিল দেশ কিভাবে উন্নয়ন হয়। সে এসে ঝঞ্ঝাল শুরু করে দিয়েছে। সে এসে এরে মারো, ওরে ধরো, এরে কাটো, এই শুরু করে দিয়েছে। যে যারা প্রকৃত অপরাধী তারা পালিয়ে গেছে, এদেশে চুনোপুটি ধরে ধরে মামলা বাণিজ্য করছে। ঘরে ঘরে মানুষ শুইতে পারতেছে না, বসতে পারছে না। আপনি আওয়ামী লীগ হলেই তাকে আজকে গ্রেপ্তার করতেছে। কেন? আওয়ামী লীগ, কেউ কি আওয়ামী লীগ বিশ্বাস করতে পারবে না? আওয়ামী লীগ কোন রাজনৈতিক শক্তি, আপনি তাকে কার্যক্রম নিষিদ্ধ করে রেখেছেন। কিন্তু কেউ যদি আওয়ামী লীগ বিশ্বাস করে, কেউ যদি মুক্তিযুদ্ধ বিশ্বাস করে, কেউ যদি বঙ্গবন্ধুকে ভালোবাসে, সেটা কি অপরাধ? আপনি বঙ্গবন্ধুর 15 আগস্টে তার বাড়িতে যেতে দিচ্ছেন না, আগামী 15 আগস্টও আপনি বলবেন যে সেখানে যেতে দিবেন না। 32 নম্বর, আমি আজকে লিখছিলাম, 32 নম্বর যে রাস্তাটা, শেখ হাসিনা এটা নিরাপত্তার অজুহাত দিয়ে এই রাস্তাটা বন্ধ করে রেখেছিল। এখন কোন নিরাপত্তার অজুহাত? এখন কেন ওই রাস্তা বন্ধ করে রাখছে? কি জন্য? কারণ ওইখানে কোনো একটা লোক গিয়ে বঙ্গবন্ধুর সেই ভাঙা বাড়ি, সেই বুলডোজার দিয়ে যেটাকে শেষ করে দিয়েছে যে 5 ফেব্রুয়ারি, তার আগে সেটাকে 5 আগস্ট সেটাকে পুড়িয়েছে, পুড়িয়েও শান্তি পায় নাই। এ বলছে না, এটাকে নিঃশ্বাস করে দিতে হবে। তারপরে দেখে এখানে মানুষ যায়। তো এই মানুষকে যাওয়ার জন্য আপনি রাজাকার বান্ধব একটা সরকার, আপনি দুই পাশে পুলিশ দিয়ে এটা ঘেরাও করে রেখেছেন কেন? তার মানে ওই মৃত লোকটা কত বড় শক্তি, সেই 15 আগস্টে তাকে হত্যা করে আপনি কিছু করতে পারেন নাই, তার বাড়িও ধ্বংস করে কিছু করতে পারেন না। এখন লোকজন যাচ্ছে, সেই জন্য ওই এলাকায় যারা বাস করে তাদের জীবন দুর্বিষহ করে দিচ্ছেন রাস্তাঘাট বন্ধ করে। কেন ভাই ওই রাস্তা বন্ধ থাকবে কেন? তো আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে এই সরকার যেই জায়গায় আমাদের রিকনসিলিয়েশনের জায়গা ছিল, যেখানে জাতিকে ঐক্যবদ্ধ করার দরকার ছিল, চিহ্নিত দুর্নীতিবাজ ব্যাঙ্গালোরেটাররা এগুলাকে সাজা দেওয়া দরকার ছিল। আওয়ামী লীগের লোকজনও চায় এদেরকে সাজা দেবে। শেখ হাসিনার আশেপাশে থেকে যারা দুর্নীতি করেছে এদেরকে চরম সাজা দিয়ে দেশটাকে এগিয়ে নেবে। এই সমস্ত অন্যায়ের সাথে কি আওয়ামী লীগের সমর্থন বড় কাজ করেছে না ভাই? আওয়ামী লীগের সমর্থন মানে আওয়ামী লীগ শেখ হাসিনা দুর্নীতি, শেখ হাসিনার সরকার দুর্নীতি, এটা তো একটা দল। তুমি দল তো থাকবেই আজীবন, যে কোনো তোমার একটা বিশ্বাস। কিন্তু দলের দুর্নীতিবাজ কোন দল বলে যে এই দুর্নীতিবাজ করে আমরা সুযোগ দিয়েছি? কোন দলে আছে? সেই জায়গায় থেকে আমাকে শেষ করতে দেয়। সেই জায়গায় এই লোকগুলোকে সাজা দেওয়াটা আমাদের খুবই জরুরি হয়ে গেছিল। ভাই বলছিলেন যে পিআর পদ্ধতিতে ইলেকশন আনার জন্য জামাত এবং এনসিপি চেষ্টা করছে, সরকারও বহু চেষ্টা করেছিল যে পিআর পদ্ধতি আনার জন্য। এখন কি হবে যায় না, জামাত তো এটা নিয়ে আবার আন্দোলন ঘোষণা দিয়েছে। মানে আমার ব্যক্তিগত হুমকিও দিয়েছে। আমার ব্যক্তিগতভাবে কোনো অসুবিধা নাই, পিআর পদ্ধতি হোক আর যে হোক। আমি চাই যে যত তাড়াতাড়ি সম্ভব এই লোকটা বাংলাদেশের ক্ষমতা থেকে যাবে এবং একটা নির্বাচিত সরকার আসবে, সেটা এনসিপি হোক, জামাত হোক, বিএনপি হোক, আরো যে হোক, আরো যত দল হোক। তাহলে আমরা একটা রাস্তায় উঠতে পারবো। আমাদের একটা নির্দিষ্ট গন্তব্য থাকবে, বহির্বিশ্বের সাথে আমাদের একটা সম্পর্ক থাকবে। এখন যেটা হচ্ছে, কেউ আমাদেরকে পাত্তা দিচ্ছে না। এই সরকার কদিন থাকে, কি করবে না করবে, এর সাথে কোনো চুক্তি করছে না, কোনো বিনিয়োগ হচ্ছে না, দেশের মানুষ বিনিয়োগ করছে না। আমি কালকে বলছিলাম 2,60,000 কোটি টাকা ব্যাংকে পড়ে রয়েছে, কেউ বিনিয়োগ করছে না। বিনিয়োগ কেন করবে? তার বিনিয়োগের নিশ্চয়তা নাই। বড় বড় কোম্পানিগুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছে। আমি যে টেলিভিশনে আপনাদের এখানে বসে কথা বলছি, আপনাদের এই মালিকের প্রতিষ্ঠানগুলোকে তো একটার পর একটা পুড়ে ধ্বংস করে দিয়েছে। তাতে লাভ হয়েছে কি? এখন বিদেশ থেকে টায়ার আমদানি করো।
তাই না? তো আমাদের শিল্পকে আমরা ধ্বংস করেছি। কে করেছে? এই আমলে করেছে। এখন ডক্টর ইউনূস বলবেন যে না, আমি তো 5 আগস্টের আগে যদি কিছু, না, 5 আগস্টের পরে হয়েছে। আপনার আইন শৃঙ্খলা পরিস্থিতি এমন ছিল, আপনারা আমাদেরকে এখন পরদেশ নির্ভর করে দিয়েছেন। এই জিটিভি, এদের কোম্পানি, কি কোম্পানি, যে গাজী গ্রুপ, তারা প্রথম বাংলাদেশে এই যে টায়ার ম্যানুফ্যাকচারার, ওই যে পানির ট্যাঙ্ক ম্যানুফ্যাকচারার, যে এগুলো এখন আমাদেরকে বাইরে থেকে আনতে হবে, বা আমাদের দেশের উপরে শিল্পকে ধ্বংস করে। সো আমরা কোন জায়গায় উন্নতি করছি? আমাদের শিল্প প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে, আমাদের ব্যবসাপাতি ধ্বংস করে। তাহলে আমরা, ডক্টর ইউনূস আমাদের কি দিচ্ছে? উনি বলছিলেন যে পিআর পদ্ধতি হলে আওয়ামী লীগ চলে আসবে, এটাও ওনাদের ভয়। ওইটা ওনাদের ভয়। আওয়ামী লীগ কিভাবে আসবে? আওয়ামী লীগের যে প্রার্থীটা হবে, ভাই, মনে করেন আমি আছি ঢাকা ধানমন্ডি আসনে, আমার বাড়ি, তো সেইখানে যে আওয়ামী লীগের যে প্রার্থী, সে কে? সে কোথায়? আপনি যে তার স্বাধীন, মানে সে আওয়ামী লীগের প্রার্থী, সে স্বতন্ত্র দাঁড়াবে, কে এসে? স্বতন্ত্র দাঁড়ানোর তো লোক না। আওয়ামী লীগ নাম শুনলেন তো আপনি তার বাড়ি আক্রমণ করছেন, তার বাড়ি আওয়ামী লীগ শুনলেই করছেন। এই যে আমি কথা বলছি, আমাকে বলতেছেন আওয়ামী লীগের দোষর। মানে আপনি সরকারের সমালোচনা করলে সেটা যদি ক্রেডিট যদি আওয়ামী লীগের পক্ষে যায়, সে আওয়ামী লীগের দোষর। বা এই পেছনে যদি বিএনপি থাকতো, তাহলে তো একটি বিএনপির পকেটে যেত। তাহলে এটা তো নির্ভর করছে আপনার আগে কে ছিল, সে ভালো কি খারাপ, এবং আপনার পরে যে আসবে সে কি করে, সেটাও তো আপনার উপরে যাবে। সে যদি ভালো কাজ করে, তাহলে বলবে যে ইউনূস কি দুঃশাসন দিয়ে গেছিল, এরপর আমরা এগিয়ে গেছি। কিন্তু আপনার থেকেও যদি আরো খারাপ হয়, তাহলে যে এর থেকে তো ইউনূসও খারাপ, যারা আমরা এত খারাপ বলছি, সেও তো এর থেকে একটু বেটার ছিল। এটাই তো কম্পারিজন। এখানে স্বৈরাচার, অমুক তমুক, এগুলো খোঁজার দরকার নাই। যেটা হয়ে গেছে 5 আগস্ট হয়ে গেছে। এখন সামনে কিভাবে যেতে হবে আমাদের, সেটার জন্য আমাদের চিন্তা করতে হবে। সেটার জন্য একটা রিকনসিলিয়েশনের দরকার হবে। ডক্টর ইউনূস যেটা, আমি 1 মিনিট শেষ করে দিচ্ছি। ডক্টর ইউনূস যেটা আমাদের করে দিয়েছেন, রিভেঞ্জ, যে আপনি 5 আগস্টের পর যে সমস্ত রিভেঞ্জ নিয়েছেন, আওয়ামী লীগের বাড়িঘর পুড়িয়েছেন, এখনো পোড়াচ্ছেন, 32 নম্বর ভাঙছেন, এই রিভেঞ্জ এর থেকে 100 গুণ হতে পারে না, 10 গুণ হবে না, কম হবে, সেটাই হবে আগামী সরকারের জন্য চ্যালেঞ্জ। আগামী সরকার যদি এই রিভেঞ্জ কমাতে পারে, আজকে আপনি জরিপটা দেখেন নাই, এক জরিপে লেখা আছে যে 48% লোক ভোটই দেবে না, সিদ্ধান্ত নেয় যে ভোট দেবেন। তার মানে বুঝেন দেশের মধ্যে কত অস্থিতিশীলতা চলতেছে। যেই ভোটের জন্য এত হাহাকার, ভোট হচ্ছে না কেন, 15 বছর ভোট দেয় না স্বৈরাচারী সরকার, সেই ভোট আসতেছে, মানুষ সিদ্ধান্ত নিতে পারছে না, এবং সেই ভোট না দেওয়া নিয়ে আপনি কত তাল বাহানা করলেন। তো এগুলো তো সবই মানুষ মনে রাখছে। তাই যত তাড়াতাড়ি ইলেকশনমুখী হবে, আমি মনে করি যে এগুলো চলে যাবে। ডক্টর ইউনূসের প্রতি যে মানুষের কিছু মানুষের প্রীতি আছে, আর কিছু মানুষের বিতৃষ্ণা চলে এসছে, যে কত তাড়াতাড়ি একটা নির্বাচিত সরকার আসবে, এবং এই নির্বাচিত সরকারের জন্য মানুষ বসে আছে। এখন নির্বাচিত সরকারটা আসার পরে কি হবে, সেটারও একটা অনিশ্চয়তা আছে, কিন্তু তারপরও চাই যে অন্তত একটা নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা যাক। জুলাইটা কেন হয়েছিল, যে ভোট হয় না, একদলীয় ভোট হয়। তো আমরা কি করেছি, আমরা চাচ্ছিলাম যে এমন একটা ইলেকশন হবে বাংলাদেশে, যেটাতে সবাই অংশগ্রহণ করবে, সবার মতের অধিকার থাকবে, এই রাষ্ট্রটা সবার। সেই চেতনা থেকে উনি সরে গেলেন। উনি সরে গিয়ে প্রতিহিংসামূলক কার্যক্রমের দিকে বেশি নজর চলে গেল। তারপরে এই মব, আদার্স, এগুলো যেভাবে আসলো একের পর এক, আমরা অনেকগুলো ট্রেন মিস করেছি যে দেশকে এগিয়ে নেওয়ার। তো সেই প্রেক্ষিতে এই ইলেকশনটা কতটা ইনক্লুসিভ হবে সেটা তো এখনো ক্লিয়ারই না। কারণ হচ্ছে যারা এখানে নির্বাচন করছেন, বা সরকারের, ডক্টর ইউনূসের সরকারেরই একটা হচ্ছে যে আওয়ামী লীগ এবং তার সহযোগী যারা ছিল তাদেরকে এই নির্বাচন থেকে বাহিরে রাখা হবে, এখনো পর্যন্ত সিদ্ধান্ত। তো এই সিদ্ধান্ত যদি হয়ে থাকে, এটা তো ইনক্লুসিভ ইলেকশন হচ্ছে না, এটাতে কোনো সন্দেহ নাই। আর ইনক্লুসিভ ইলেকশন যদি না হয়, পরবর্তী পর্যায়ে এই সরকার কি ধরনের সমস্যাগুলো ফেস করবে সেটা একটা বড় প্রশ্ন। কিন্তু আমি তারপরও বলবো যে ডক্টর ইউনূস একটা নির্বাচন দিয়ে একটা নির্বাচিত সরকারের হাতে, সে যেই হোক, সে জামাত হোক, বিএনপি হোক, এনসিপি হোক, একটা নির্বাচিত সরকারের হাতে যদি ক্ষমতা দিয়ে যায়, মানুষ একটু স্বস্তি নিঃশ্বাস ফেলবে। কারণ থাকুক, যেমন আমি যে এখন কথা বলছি, যে আমি কাকে সমালোচনা করব, যে যত এনার্কি হচ্ছে এগুলো যেন কাকে সমালোচনা করবো, ডক্টর ইউনূসকে করবো না অন্য দলকে করবো, হ্যাঁ দায়ী করবো কাকে, এমন একটা পজিশন আমরা চলে যাই। আসলে অবশ্যই ডক্টর ইউনূসকে দায়ী করতে হবে, কিন্তু যারা ঘটনার অংশীদার যারা, তারা তো আবার অন্য দলের। সো আমরা চাচ্ছি যে এমন একটা সরকার থাকুক, আমরা সরকারকে টার্গেট করতে পারবো, সরকারের বিরুদ্ধে কথা বলবো, এবং এই কাজটা হচ্ছে না কেন সরকারকে দায়ী করতে পারবো। কিন্তু এই মুহূর্তে আমরা কিছুই পাচ্ছি না, এবং এই মুহূর্তে এক ধরনের আতঙ্ক, কারে বলে কে কি অপরাধ
বিবাদের মধ্যে পড়ে, কাকে কোন দিন তুলে নিয়ে যায়, ধরে নিয়ে যায়, এই আতঙ্কের মধ্যে, অনিশ্চয়তার মধ্যেই আছে অনেক। পুরো যে আওয়ামী লীগের যে পুরো সেটআপ, এবং আমি এইখানে একটু আলমগীর ভাইকে একটু বলতে চাই, উনি বলছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস আসলে আওয়ামী লীগকে না এনে যদি আসলে নির্বাচনটা করে তাহলে ইনক্লুসিভ নির্বাচনটা হচ্ছে না। আমি ওনাকে প্রশ্ন করতে চাই, 2014 সালের নির্বাচন, 2024 নির্বাচন বাংলাদেশের, এটা আমরা একদম ক্লিয়ার সবাই জানি, বিএনপি, জামাত ইসলাম এবং আদার্স এরা হচ্ছে একটা বড় প্রতিপক্ষ, আওয়ামী লীগের বাহিরে এরা একটা বড় প্রতিপক্ষ। এই নির্বাচনগুলোতে যখন বিএনপিকে বাহিরে রেখে, জামাত ইসলামকে বাহিরে রেখে, গণ অধিকারকে বাহিরে রেখে যখন আওয়ামী লীগ এককভাবে একতরফা নির্বাচন করেছে, তখন কিন্তু ইনক্লুসিভ ইলেকশন এই ওয়ার্ডটি কিন্তু আমরা কোনো সুশীলের মুখ থেকে শুনি নাই। তাহলে এই আমি যদি বলি যে আওয়ামী লীগকে আমার কেন আনতে হবে, যে আওয়ামী লীগ আমার বুকের উপর গুলি চালিয়েছে, 2000 নিরীহ মানুষকে হত্যা করেছে, সে আওয়ামী লীগকে নিয়ে আমি বাংলাদেশের রাজনীতি করব? আমি জার্মানির নাৎসি বাহিনী যেরকম ভাবে চিরতরে ব্যানিশ হয়ে গিয়েছিল, নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল, আওয়ামী লীগকেও, এই বাংলাদেশে প্রত্যেকটা আওয়ামী লীগের নেতাকর্মীকে, আজকে এই যে দেশে পুলিশের কন্ট্রোল নাই, কেন কন্ট্রোল নাই? পলিটিক্যাল পার্টি যে পাওয়ার ছিল, সেই পাওয়ারটা তারা জনগণের উপর অ্যাপ্লাই করেছে আওয়ামী লীগ 17 বছর। সেই যে আপনার প্রভাবটা, সেটা কিন্তু জনগণের উপর এখনো বিরাজমান। আওয়ামী লীগ যা করেছে, পুলিশ যা করেছে, এটা কিন্তু বিরাজমান। দেশ যে স্টেবল হচ্ছে না, এটা কিন্তু এই যে দীর্ঘ 17 বছর যে আওয়ামী লীগ যেভাবে শাসন করে গেছে, এটার প্রভাব কিন্তু রয়ে গেছে। সুতরাং আমি এখানে বলবো, ইনক্লুসিভ, এক্সক্লুসিভ যে কোনো ওয়ার্ড দ্বারাই আপনি এখানে বিবেচনা করেন, আওয়ামী লীগকে অন্তত পক্ষে বাংলাদেশে আর কোনোদিন রাজনীতি করতে দেওয়া উচিত না। আরেকটি কথা বলি, আগামী 30 থেকে 40 বছর আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করতে পারবে না। এটা একটা কারণ আছে। কারণটা হচ্ছে, আপনি এবার যারা আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, এরা 2018 সালে কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, এরা নিরাপদ সড়ক আন্দোলনের নেতৃত্ব দিয়েছে। এই নেতৃত্বই কিন্তু শেখ হাসিনার পতন ঘটিয়েছে 24-এ। এই কোটা আন্দোলনকে কেন্দ্র করে 18 সালের যে কোটা সংস্কার আন্দোলন, আমরা 8 মাস আন্দোলন করে যে শেখ হাসিনা সংসদে, একমাত্র প্রথম শেখ হাসিনা সংসদে দাঁড়িয়ে সে ভাষণ দিয়ে বলতে বাধ্য হয়েছে যে সরকারি চাকরি তার কোনো কোটাই থাকবে না, এবং সে পরিকল্পিতভাবে সেটা হাইকোর্টের মাধ্যমে আবার যখন কোটা ফিরিয়ে আনার চেষ্টা করলো 24-এ, সেই 18 সালের পরিপত্র পূর্ণবহাল এর দাবিতে আবু সাইদ প্রথম জীবন দিয়েছে। আবু সাইদ কিন্তু গণ অভ্যুত্থানে জীবন দেয় নাই, এই গণ অভ্যুত্থানের জন্য জীবন দেয় নাই। আবু সাইদ সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা বাতিলের জন্য, কিংবা 18 সালের যে পরিপত্র ছিল সেটি পূর্ণবহালের জন্য প্রথম শহীদ হয়েছে। এবং এই আবু সাইদের শহীদের ফলেই কিন্তু পরবর্তী সময়ে সরকার পতন হয়েছে, গণ অভ্যুত্থান হয়েছে। সুতরাং আমি বলবো, আওয়ামী লীগের যে অপকর্ম, আপনি একটা ওয়ার্ডে যাবেন, গ্রামের একজন একটা ওয়ার্ডে, সেখানে যারা আওয়ামী লীগের দায়িত্বে ছিল, যারা পদে ছিল, এদের দ্বারা প্রত্যেকটা মানুষ, গ্রামের মানুষ, সালিশ বিচার থেকে শুরু করে এরা প্রত্যেকটা মানুষ ক্রাইমের সাথে জড়িত। এবং আমি এই অন্তর্বর্তীকালীন সরকারকে বিনীতভাবে আহ্বান জানাবো, অনুরোধ জানাবো, এই প্রত্যেকটা ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে আওয়ামী লীগের প্রত্যেকটা নেতাকর্মীকে বিচারের আওতায় আনা। আপনার অবস্থান আওয়ামী লীগ ছাড়া নির্বাচন, আওয়ামী লীগ ছাড়া না শুধুমাত্র, এবং রাজনীতিতে আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে চিরতরে বেনিশ করে দেওয়া। এটাই আনিস আলমগীর, আপনার কাছে আসছে। হাসানুল মামুন কি বলেছেন সেটা আপনি শুনেছেন। আপনি এর আগের আলোচনায় একটি প্রশ্ন রেখেছিলেন, তুমি একটি মন্তব্য করেছেন, ব্যাপারটা এরকম যে পরবর্তী সরকারকে এক ধরনের কনসিকুয়েন্স ভোগ করতে হবে যদি সেই জায়গায় আসছি। হাসানুল মামুন যেটা বলেছে, একটা রাজনীতিবিদ হিসেবে ওনারা চিন্তা, উনি বলতেই পারেন, এটাতে কারো বাধা দেওয়ার কিছু নেই। এবং আমারও কোনো ঠেকা নাই যে আওয়ামী লীগের পক্ষে এখানে কথা বলার জন্য। আওয়ামী লীগের কেউ থাকলে হয়তো বলতে পারতো, না না না, আমাদেরকে কিভাবে তুমি এই ইতিহাস থেকে মুছে দেবে, দল থেকে মুছে দেবে। এবং হাসানুল মামুন যেটা স্বপ্ন দেখছে যে 40 বছরও আওয়ামী লীগ আসবে না, কিন্তু দুর্ভাগ্য হচ্ছে যে আওয়ামী লীগ আসবে, এবং আওয়ামী লীগ আসার মতো পরিস্থিতিতে আছে। আবার যেটা বললেন, আওয়ামী লীগের অগণিত আছে, ভক্ত বা সমর্থক রয়ে গেছে, যারা নিষ্পাপ। অনেকে, সবাই তো দল করে নাই, সবাই দলের জন্য লুটপাট করে বিদেশে পালাই যায় না, এই দেশে আছে। নাৎসি বাহিনীকে যেভাবে নিঃশেষ করে দেওয়ার কথা ছিল, এখানে নাৎসি নেই যে আপনি নিঃশেষ করে দেবেন এবং বঙ্গোপসাগরে ফেলে দেবেন। তারা এই দেশে আছে, তারা আমার ভাই, ওনারও বন্ধু বান্ধব সবাই আছে এখানে। তো এদেরকে বাদ দিয়ে আমাদের আসলে ইনক্লুসিভ সোসাইটি আমরা চিন্তা করতে পারি না। ইলেকশন যে একটা ডিক্লেয়ার করেছে, এটাতে একটা সবাই আনন্দিত, কিন্তু সংশয়ের দুইটা জিনিস। একটা হচ্ছে যে
আওয়ামী লীগ কি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কি পারবে না সেটা একটা প্রশ্ন এখনো সরকারের তরফ থেকে ক্লিয়ার না, এটা ডিক্লেয়ার করতে হবে। আর দ্বিতীয়ত আইন শৃঙ্খলা পরিস্থিতি, এই দুইটা যদি উন্নতি না হয় তাহলে এটা সম্ভব নয়। এবং আওয়ামী লীগ কেন এখানে রিলেভেন্ট সেটা বুঝতে হলে আজকেও বুঝতে হবে যে আজকে আপনি ইয়েতে যান, এই যে টিএসসিতে যান, যেখানে ইয়েদেরকে দিয়ে ৭১-এর যুদ্ধাপরাধীদের ছবি ঝুলিয়ে ইয়ে করছে, সেই জায়গাতেই জুলাই লেখা যে স্তম্ভ সেটাই ভেঙে দিয়েছে। সো আওয়ামী লীগ যে নাই এটা কারা ভাঙে? আওয়ামী লীগ তো এখন রাস্তায় নাই, তো কারা ভেঙে দিয়েছে? তো জুলাই চেতনা যদি আসলে আমরা রিয়েলি অর্থে ধারণ করতে চাই তাহলে সেটার প্রতিবাদ বোধহয় এই পাশে যারা আছেন ওনারাও করে। আমরা বলছি, আমি যেটা বলতে চাচ্ছি, জুলাই যদি আমরা আসলে ধারণ করি সেটা ইনক্লুসিভ সোসাইটি ছাড়া সম্ভব নয়। আমরা যখন বলছি 14 সালে আওয়ামী লীগ একক ইলেকশন করেছে, 18 সালে তারা সবাইকে ডেকে এনে একটা প্রতারণার নির্বাচন করেছে, হাতে হারিকেন ধরিয়ে দিয়েছিল, 24-এ তারা নিজেরা নিজে ইলেকশন করেছে। এই যে ইলেকশনগুলা, এইগুলা যে সঠিক ইলেকশন ছিল না সেটার প্রতিবাদই তো আজকের এই পরিস্থিতিতে তৈরি হয়েছে, এটা এমনি এমনি হয়নি। তো আমরা যদি আরেকটা পরিস্থিতি এভাবে তৈরি করি, উনি একটা রেফারেন্স দিয়েছিলেন, কেউ কি প্রতিবাদ করেছিল? হ্যাঁ করেছিল, বহুজন করেছে, হয়তো উনি দেখেন নাই, আমি নিজে করেছি। 2018 সালে ভোটের রাতে নাগরিক টিভির টকশোতে আমি বলেছি এগুলো একটা প্রতারণা নির্বাচন। সেই রাতের ভিডিও থাকলে অনেকে শুনতে পারেন। যে সবাই মেনে নিয়েছে তা নয়, কিন্তু আমরা আসলে অনেককে অনেক কিছু দেখিও না। কিন্তু আসলে হচ্ছে যে হারে আমরা প্রতিবাদ করার কথা ছিল সেটাও হয়নি। সেটা হয়নি বলে এখন প্রশ্ন উঠছে যে শেখ হাসিনার এই নির্বাচনগুলোকে আপনারা কি প্রতিবাদ করেছিলেন কিনা? করেছে অনেকে, সেটা হয়তো তলিয়ে গেছে। কিন্তু বা তারা যেভাবে ক্ষমতায় চলে এসেছে, যেভাবে সরকারের সর্বত্র যে আওয়ামী লীগ ছাড়া দুনিয়াতে আপনি কারো চোখে দেখেন নাই, সেরকম একটা পরিস্থিতিতে বাকি প্রতিবাদগুলো আপনাদের চোখে পড়ে নাই। এখন আমি পিএসসির স্তম্ভ ভাঙার কথা বললাম, আপনি দেখেন, আমি লিখে রাখেন, এই সরকার যদি চেঞ্জ হয় প্রথম যে জায়গায় আঘাত আসবে সেটা হচ্ছে গণভবনে যে ইয়ে করছে, জাদুঘর করছে, সেটাই কোটি কোটি টাকা দিয়ে যে এখন ব্যয় করছে, সেটাই প্রথম ভাঙবে। হ্যাঁ, এই কেন ভাঙবে তাহলে? আমরা যে ইনক্লুসিভ সোসাইটি থেকে আমরা যে একটা হিংসার সোসাইটিতে চলে গেছি, এই হিংসার সোসাইটি আমরা নির্বাচনের পরেও এটা থেকে যাবে। কারণ আমরা কিভাবে, আমি শুরুতেই বলছি, ডক্টর ইউনূস আমাদের এই ট্রেনটা মিস করেছেন। আমাদেরকে একসঙ্গে চলে যাওয়া এবং যারা অপরাধী তাদেরকে জেলে দেওয়া, শেখ হাসিনা সহ যারা এখানে অপরাধী মনে হচ্ছে তাদেরকে চরম শাস্তি দিয়ে এই যে দলটাকে নিয়ে রাজনীতি করার অধিকার দিয়ে সবাইকে সামনে নিয়ে যাওয়ার যে সুযোগ ছিল, সেই সুযোগটা হয় নাই। এবং এখনো যদি সরকার চায় যে না আমরা একটা ইনক্লুসিভ ইলেকশন চাই, আমরা আগামীতে যারা নির্বাচিত হবে তাদেরকেও কেন কলঙ্কিত করবো? তারাও তো বড় গলায় বলতে পারবে না যে আমরা জনগণের রায়ে নির্বাচিত হয়ে এসেছি, আমরা একটা ইনক্লুসিভ ইলেকশনের মধ্য দিয়ে এসেছি। আপনি দেখেন প্রশ্নটা যেন না উঠে। আমি একটা সেকেন্ডে ঠিক করে দেবো। আপা বলছিল যে আওয়ামী লীগের লোকদের মধ্যে ইয়ে নাই, রিগ্রেট মেন্টালিটি নাই। যে আসলে আমি যদি বলি যে এই যে আওয়ামী লীগ আসলে রিগ্রেটে নাই, তারা মনে করছে যে তাদের বিরুদ্ধে যে আন্দোলন হয়েছিল সেটা একটা ষড়যন্ত্র, শুধু ষড়যন্ত্র গল্প বলেই তারা এটাকে চালিয়ে দিতে চাচ্ছে। তাদের অ্যাট্রোসিটি গুলো তারা আসলে স্বীকার করছে না। কিন্তু বাংলাদেশের রাজনীতিতে যদি আপনি আবার খেয়াল করেন যে ভুল স্বীকারের কোনো আসলে সংস্কৃতিই নাই। জামাতের 10 জনকে রায় সাজা দিয়ে দিল, তারপরও আজ পর্যন্ত 54 বছর পরেও জামাত কি কোনো ভুল স্বীকার করেছে? তারা কি এর জন্য ক্ষমা চেয়েছে? এখন ক্ষমা প্রার্থনা দাবি করে আওয়ামী লীগও একই ঘটনায় বলছে আমরা ক্ষমা ওই দিন চাইবো যেদিন এই দেশে আসবো এবং এই দেশে আমাদের রাজনীতি করার অধিকার থাকবে। এর বিরুদ্ধে আমি কি বলবো, আপনি কি বলবেন? তাহলে আপনার ন্যারেটিভ আপনি তৈরি করেন। তাহসিন রিয়াজ, একটু বলবেন নিষ্পাপ আওয়ামী লীগ সম্পর্কে? দেখেন, আমার কাছে আমি আজকের আলোচনাটাতে খুবই স্টনিজড, খুবই অবাক লাগছে আমার কাছে যে আমরা আসলে ঠিক এমন একটা প্রসঙ্গে আলোচনা করছি। আমার কাছে খুব চমৎকার একটা ব্যাপার মনে পড়লো। আমাদের জেনজিতে একটা টার্ম আছে, সেটাকে বলে টক্সিক রিলেশনশিপ। টক্সিক রিলেশনশিপটা কেমন জানেন? সেটা হচ্ছে যে আপনার ব্রেকআপ হয়ে গেছে কিন্তু ভালোবাসা কমে নেই। তো আমার কাছে আজকের আলোচনায় যারা আওয়ামী লীগকে রিলেভেন্ট করার চিন্তা করছেন ইলেকশনে, আমার কাছে মনে হচ্ছে শুনতে বারবার যে তার ব্রেকআপ হয়েছে কিন্তু ভালোবাসাটা এখনো কমে নাই। তার কাছে মনে হচ্ছে তার ভালোবাসার মানুষকে আসলে ফিরে পাওয়া সম্ভব এবং ফিরিয়ে আনা সম্ভব। দেখেন প্রবলেমটা কোথায়, আমি একটু আপনাকে ডিটেইলি বলি। প্রবলেমটা হচ্ছে বাংলাদেশের রাজনীতি করতে চাইলে বাংলাদেশের কনস্টিটিউশনাল যে কন্ডিশন আছে সেই কন্ডিশন মেনে আপনাকে রাজনীতি করতে হবে।
কনস্টিটিউশনাল কন্ডিশন কি? কন্ডিশন হচ্ছে আপনি সন্ত্রাসবাদ করতে পারবেন না। এখন আমি আপনাকে ধরে ধরে বলি, বাংলাদেশের সংবিধানকে আপনি ভুলুণ্ঠিত হইতে দেখছেন কিনা? একতরফাভাবে বাংলাদেশের সংবিধানকে, একরোখাভাবে বাংলাদেশের সংবিধানকে সংশোধন করে তত্ত্বাবধায়ক সরকার সিস্টেম বাতিল করে আপনি নির্বাচন হইতে দেখছেন কিনা? আপনি দেখছেন। আপনি বাংলাদেশে পরপর, বাংলাদেশের 3টা ইলেকশনের পরপর সাধারণ মানুষের ভোটাধিকার নষ্ট হইতে দেখছেন কিনা? আপনি দেখছেন। ইউ আর দি লিভিং উইটনেস, আপনি দেখছেন। আমি যদি বলি আপনি বাংলাদেশে মানবাধিকার ভুলুণ্ঠিত হইতে দেখছেন, আপনি পিলখানা দেখছেন, আপনি শাপলা দেখছেন, আপনি অসংখ্য গণহত্যা আপনি দেখছেন। এটা উই আর দি লিভিং উইটনেস। এন্ড দেন আমি যদি বলি আপনি সাধারণ মানুষের যে মৌলিক অধিকার, এই মৌলিক অধিকারগুলো আপনি ভুলুণ্ঠিত হইতে দেখেন নাই, আপনি আয়নাঘর দেখেন নাই, আপনি কি দেখেন নাই কিভাবে করে র‍্যাপ তুলে নিয়ে ক্রস ফায়ার করে একটা মানুষকে মারতে একটা বুলেট যথেষ্ট হয়, একটা মানুষকে মারতে 11টা বুলেট তারা খরচ করছে। আপনি কি দেখেন নাই? এটা কারা করছে, কাদের নির্দেশে করছে? এই জবাবগুলো আমাদেরকে নিয়ে তারপর আওয়ামী লীগের রিলেভেন্ট করতে হবে। আপনি কি দেখেন নাই 1,18,000 কোটি টাকা, যেটা আপনি ক্যালকুলেটরে আপনাকে এখন লিখতে বললে আপনি লিখতে পারবেন না, কিভাবে 1,18,000 কোটি টাকা লিখতে হয়? ইউ ইভেন নেভার নো। এই টাকা বাংলাদেশের বাইরে আমরা দেখেছি ঋণ নিয়ে বাংলাদেশের বাইরে পাচার করতে। আপনি কি দেখেন নাই 240 বিলিয়ন ডলার, যেটা বাংলাদেশের বাইরে এই আওয়ামী পরিবারের যে সব কর্মকর্তা, আমি শেষ করি, আওয়ামী পরিবারের যে কর্মকর্তারা তারা পাচার করছে? আপনি দেখেন নাই? আপনি কি দেখেন নাই যে যেই আওয়ামী লীগ স্পষ্টত বাংলাদেশে 1600 মানুষ তো আপনি মানে লিস্টেড 1600 মানুষকে আপনি গুলি করে হত্যা করছেন। কিভাবে হত্যা করছেন আপনি চোখের সামনে? এই যমুনা টেলিভিশনে হাজার হাজার ফুটেজ আছে, এই যমুনা টেলিভিশন সেই সময় কভার করছে।